জরিনা বেগমের বাড়ির বসার উঠান। জরিনা বেগম ও তার দুই বৌমার কথা বলছেন। একটি সুন্দর করে সাজানো বাড়ির আপন মেয়ে নাজমিন। দুই বৌমা কথা বলছেন। সৎ শাশুড়ি জরিনা বেগমের দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখের সংসার। জরিনা বেগমের দুই ছেলেকে বিয়ে করিয়ে দুইটা সুন্দরী বৌমা এনেছিল। সে তার দুই বৌমাকে অনেক ভালোবাসত। অন্য সব শাশুড়ির মতো সে ছিল না। সে তার বৌমাদেরকে কোনো কাজের জন্য হুকুম করে না। আপন শাশুড়ির মতো সে অনেক ভালো একজন শাশুড়ি ছিল। বড় বৌমা, ছোট বৌমা, এদিকে একটু আসো তো মা। মা, আপনাকে আমরা কতবার বলেছি যে আমরা আপনার মেয়ের মতো, তাই আপনি আমাদেরকে নাম ধরে ডাকবেন? না মা, তোমাদেরকে আমার নাম ধরে ডাকতে ইচ্ছা করে না। আমি তোমাদের মা বলে ডাকি, এটাই আমার অনেক ভালো লাগে। ঠিক আছে মা, আপনার যা বলে ডাকতে মন চায় তাই বলেই ডাকেন, আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে। আমাদের দুজনকে কেন ডাকছিলেন মা? ও হ্যাঁ, বলছিলাম যে আমি কালকে সাথেদের বাড়িতে যাচ্ছি। তোমরা কি একটু কালকের জন্য রান্না করতে পারবে? কেন পারব না মা, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আমি আর আপা দুজনে মিলে সব কিছু সামলে নেব। হ্যাঁ মা, আপনি বাড়িতে থাকলে তো আমাদেরকে রান্নাবান্না কিছুই করতে দেন না। কালকে তাও একটু করতে পারব। আমি কালকে নাজনিনদের বাড়িতে যেতাম না, কিন্তু জানো, আমার নাজনিন অনেক অসুস্থ, তাই আনতে যাচ্ছি। আমি না গেলে তো হবে না। জয় আর বিজয় তো অনেক ব্যস্ত। হ্যাঁ মা, ওরা দুই ভাই মিলেই তো কোম্পানিটা দেখাশোনা করে, তাই সেভাবে সময় পায় না। আপনি গিয়ে নাজনিনকে নিয়ে আসেন, এখানে কিছুদিন থাকলে ও সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এখন এখানে বসো, একটু গল্প করি। কিন্তু মা, রান্না করতে হবে। আজকে কত বেলা হয়ে গেছে। না না, আজকে রান্না করতে হবে না। আমি তোমাদের ঘুম থেকে ওঠার আগেই রান্না করে ফেলছি। সত্যি মা, আপনার মতো শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। তারা তিনজন একসাথে বসে গল্প করতে থাকে। নাজনিনের শ্বশুর বাড়ি। জরিনা বেগম তার মেয়ে নাজনিনের শ্বশুর বাড়িতে এসেছেন। নাজনিনের শাশুড়ি সোফায় বসে আছেন। কেমন আছেন আপা? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা নাজনিন কোথায়? নাজনিন রান্নাঘরে রান্না করছে। ও তো অনেক অসুস্থ, কি করে রান্না করছে এখন? অসুস্থ হলেই বা কি করার বলেন? বাড়ির বউ থাকতে কি আর শাশুড়ির কাজ করা মানায়? আর এখন নাজনিন একটু সুস্থ আছে। আমি তো ওর সাথে সকালেই কথা বললাম, ও তো ঠিক করে কথাই বলতে পারছে না। আচ্ছা, আপনি আমার মেয়েকে একটু ডেকে দেবেন? নাজনিন, এদিকে আসো তো। আশা ধীরে ধীরে হেঁটে আসে। তাকে দেখে জরিনা বেগমের খুব খারাপ লাগে। আহারে, আমার মেয়েটার কি অবস্থা হয়েছে! আমার বৌমাদের আমি সুস্থ থাকতেও এত কাজ করাই না। আমার মেয়েটা এত অসুস্থ, তারপরেও এত কাজ করছে। মা, কেমন আছো তুমি? সন্তানরা অসুস্থ থাকলে কি মারা ভালো থাকতে পারে? তুই এখানে আয় মা, আমার পাশে বস একটু। না না আপা, ও এখন বসবে কেন? আপনার জন্য একটু চা নাস্তা করে আনুক, তারপর না হয় বসবে। না আপা, আমার চা নাস্তার দরকার নেই। আমি বাড়ি থেকে খেয়েই এসেছি। আমার মেয়েকে একটু বসতে দিন। আপনি কিন্তু এবার আমাদের বাড়িতে কিছুদিন থাকবেন। আমি এখানে থাকতে আসি নাই। আমার মেয়েটা অসুস্থ, তাই ওকে নিয়ে যেতে এসেছি। আর তাছাড়া বাড়িতে আমার দুইটা বৌমা রয়েছে, ওদের সংসারের সব কাজ করা কষ্ট হয়ে যাবে, তাই আমার তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে। কি বলেন? বাড়িতে দুটা বৌমা থাকতে এক জায়গায় এসে একটু থাকতেও পারবেন না? দুই বৌমা মিলে তো সংসারটা সামলাতে পারবে। আমি বৌমাদের মেয়ে মনে করি, কাজের লোক না, তাই ওদের ঘাড়ে আমি এত কাজ চাপাতে চাই না। মেয়ের কষ্ট হলে কি মারা সেই কাজ করে বলেন? নাজনিনের শাশুড়ি অবাক হয়ে যায়। নাজনিন বাবার বাড়ি যায়। জরিনার বাড়ি। নাজনিন বিছানায় শুয়ে আছে। মিতু তার পাশে দাঁড়িয়ে। তোমার কি কিছু খেতে ইচ্ছা করছে? আমাকে বলো, আমি বানিয়ে এনে দিচ্ছি। তেমন কিছু লাগবে না, শুধু এক কাপ চা হলেই হবে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। মিতু চা বানিয়ে এনে নাজনিনকে নেয়। তুমি চাটা খাও,
তোমার যদি আরও কিছু লাগে তাহলে বলো কেমন। এইভাবেই নাজনীনকে তার দুই ভাবি ও মা মিলে সুস্থ করে তোলে। জরিনা বেগমের বাড়ির রান্নাঘর। কিছুদিন পর নাজনীন সুস্থ হয়ে গেছে। সে রান্নাঘরে তার মাকে কাজ করতে দেখে। মা, তুমি রান্নাঘরে কেন? ভাবিরা কোথায়? তোর ভাবিরা ঘুমাচ্ছে, ওরা সকালে একটু দেরি করে ওঠে। তাই বলে ভাবিরা ঘুমাবে আর তুমি রান্না করবে? আমি আমার শ্বশুরবাড়িতে থাকতে ভোর ৫টার সময় উঠি, তাও আমার শাশুড়ি আমাকে বকা দেয়। আর তুমি তোমার বৌমাদের কিচ্ছু বলো না। সবাই তো এক হয় না। আমি আমার বৌমাদের অনেক ভালোবাসি, তাই আমি চাই না ওদের এ বাড়িতে কোনো সমস্যা হোক। এভাবে তো হবে না মা, বিয়ের পর সব মেয়েরই কিছু কিছু অভ্যাস পাল্টাতে হয়। শ্বশুরবাড়িতে তো আর যা ইচ্ছা তা করা যায় না। আমি চাই ওরা নিজের বাড়ি মনে করে এ বাড়িতে থাকুক। আচ্ছা, তুই এসব বাদ দে। রান্নাঘরে কেন এসেছিস সেটা বল। সকালবেলা ঘুম থেকে উঠে কাউকে দেখতে পেলাম না, তাই ভাবলাম হয়তো ভাবিরা রান্নাঘরে আছে। ও, ভালো করেছিস। তা যা, তুই ওখানে বস, আমি চা দিচ্ছি। জরিনা বেগমের বাড়ির বসার ঘর। কিছুক্ষণ পর মিতু ও তুলি ঘুম থেকে উঠে আসে। নাজনীন তাদের সাথে কথা বলে। কি গো ভাবিরা, তোমরা এত বেলা করে ঘুম থেকে ওঠো? এখন তো ৮টা বেজে গেছে। কি করব বলো, মা আমাদের কোনো কাজই করতে দেয় না, আবার ঘুম থেকেও ডাকে না, তাই একটা অভ্যেস হয়ে গেছে। তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আমার শাশুড়িই বেস্ট। তোমরা আমার মাকে ভালো মানুষ পেয়ে অনেক ঠকাচ্ছ। কি বলছো নাজনীন? আমরা মাকে ঠকাবো কেন? আর আমরা শুধু সকালেই কাজ করি না, কিন্তু দুপুরে আর রাতে মাকে সব কাজেই সাহায্য করি। কেন মাকে তোমরা সাহায্য করবে কেন? মার বয়স হয়েছে, মাকে এই বয়সে এত কাজ করতে পারে? এখন মা সুস্থ আছে, যখন কাজ করতে পারবে না, অসুস্থ হয়ে যাবে, তখন কি করবে তোমরা? তুমি ঠিকই বলেছ, আমাদেরই ভুল হয়েছে। মা আমাদের ভালোবেসে কাজ করতে না করেছে দেখে আমরাও আর কাজ করিনি, কিন্তু এখন থেকে আমরা সব কাজ করব। মা যতই বলুক, আমরা আর মার কোনো কথাই শুনব না। হ্যাঁ নাজনীন, এখন থেকে বাড়ির সব কাজ করব। এরপর পরদিন থেকেই মিতু আর তুলি তার শাশুড়িকে কোনো কাজ করতে দেয় না, তারা বাড়ির সমস্ত কাজ করতে থাকে। এভাবেই কিছুদিন যাওয়ার পর মিতু অসুস্থ হয়ে পড়ে। তারপর ডাক্তার এসে বলেন মিতু গর্ভবতী। এই কথা শুনে তার শাশুড়ি অনেক খুশি হয়। জরিনা বেগমের বাড়ির বসার ঘর। কয়েক মাস পর জরিনা বেগমের সাথে এক প্রতিবেশী মহিলা কথা বলছেন। কি গো আপা, তোমার বড় বৌমার আগে তোমার ছোট বৌমা গর্ভবতী হলো কেন? বড় বৌমার কি বাচ্চা হবে না? হ্যাঁ, তা ঠিক, কিন্তু সমাজে একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তার দেখাও। শোনেন আপা, যদি আমার বড় বৌমার কখনো বাচ্চা না হয় তাও আমার কোনো সমস্যা নেই, আর যদি হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। তাকে আমি এখনও যেমন ভালোবাসি, সারা জীবন একই রকম ভালোবাসব। প্রতিবেশী মহিলা বিরক্ত হয়ে চলে যান। তাদের এসব কথা নাজনীন সব কিছু শোনে আর মনে মনে ভাবে। নাজনীন তার বড় ভাবি মিতুর সাথে কথা বলছে। ভাবি, তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি, যদি তুমি কিছু না মনে করো। হ্যাঁ, বলো না নাজনীন, কোনো সমস্যা নাই। তুমি সবাইকে বলো তুমি গর্ভবতী, তোমারও বাচ্চা হবে। এটা কি করে সম্ভব? আমি তো গর্ভবতী না, তাহলে এটা কি করে বলবো? এখন তুমি সবাইকে বলো তুমি গর্ভবতী। যখন ৫-৬ মাস আসবে তখন পেটে একটা বালিশ রেখে দেবে। তারপর যখন ডেলিভারির ডেট আসবে তখন বলবে তোমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। ব্যাস, হয়ে গেল। তাহলে তোমাকেও মা ভালোবাসবে আর মানুষের নানা রকম খারাপ কথা থেকেও বাঁচবে। হ্যাঁ, তুমি এটা ঠিক বলেছ, আমি এটাই করব। যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালে মিতু সবাইকে বলে সে গর্ভবতী। এই কথা শুনে তার শাশুড়ি অনেক খুশি হয় আর তাকেও তুলির মতো যত্ন করতে শুরু করে। সময়ের সাথে সাথে মিতুর পেট বড় না হওয়ায় সে একটা বালিশ ব্যবহার করে। তুলির বাচ্চা হয়ে গেছে, সে মিতুর সাথে কথা বলছে। আপা, তুমি তো ডাক্তারের কাছে গিয়েছিলে, তোমার ডেট কবে দিয়েছে? ডেট? ও হ্যাঁ, সামনের মাসের কয় তারিখে যেন দিয়েছিল, কিন্তু এটা শিওর না, তাই আবার দেখাতে যেতে হবে। ও, ভালো, কিন্তু তাড়াতাড়ি যেও।
বাচ্চাটা কেমন আছে সেটা তো দেখতে হবে। হ্যাঁ, যাব। তা তুমি জুমার কাছে যাও, ও তো একা একা আছে, আবার কান্না করলে শুনতে পাবে না। আচ্ছা, যাচ্ছি। আর তুমি একটু আরাম করো। আমি এখন সুস্থ। আমি সব কাজ করতে পারবো। তুমি নিশ্চিত। মিতুর শোবার ঘর। তুলি তার বাচ্চা জুমাকে নিয়ে শুয়ে আছে। জরিনা বেগম একটি গয়নার বাক্স হাতে প্রবেশ করেন। ছোট বৌমা, এই দেখো, এটা জুমার জন্য এনেছি। কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে মা। ওকে পড়ালে অনেক ভালো লাগবে। আচ্ছা, তুমি ওকে এটা পরিয়ে দাও, আর আমি বড় বৌমার ঘর থেকে একটু ঘুরে আসি। আমার আরেকটা সোনার জন্য একটা জিনিস কিনেছি, ওটা বড় বৌমাকে দেখিয়ে আনি। আচ্ছা মা, ঠিক আছে, আপনি যান। জরিনা বেগম মিতুর ঘরে যান এবং দেখেন সে বিছানায় ঘুমাচ্ছে। জরিনা বেগম মিতুর ঘরে যান এবং দেখেন সে বিছানায় ঘুমাচ্ছে। বড় বৌমা, তুমি একটু দাঁড়াও তো। এ কি, তোমার বাচ্চা কোথায়? তোমার পেট দেখা যাচ্ছে না কেন? আসলে মা, আমি মানে কি বলবে তুমি? তুমি এতদিন আমার সাথে নাটক করেছ? মা, আমি এটা করতে চাইনি। আমার কথাগুলো শুনুন। আমি আপনার ভালোবাসা কম পেতে চাইনি, মা। তোমার কি মাথায় একটুও বুদ্ধি নেই? তুমি কি বোঝো না, যখন একটা মেয়ে গর্ভবতী হয় তখন তার কত রকম অসুবিধা হয়? তাকে তো আমাদের সবাইকেই একটু এক্সট্রাভাবে কেয়ার করা উচিত। তাই আমিও আমার ছোট বৌমাকে একটু বেশি যত্ন নিয়েছি। কিন্তু তাই বলে এই না যে আমি তোমাকে কম ভালোবাসছি। চিৎকার শুনে তুলি ও নাজনীন সেখানে আসে। মা, বিশ্বাস করুন, আমি এটা করতে চাইনি। আমাকে নাজনীন বলেছে আপনি নাকি আমার থেকেও তুলিকে বেশি ভালোবাসেন। ওর বাচ্চা হবে দেখে ওকে আপনি বেশি কেয়ার করেন। হ্যাঁ, মাফ তো আমি করব, কিন্তু আমার সোনার সংসারে যে আগুন লাগিয়েছে তাকে আগে শাস্তি দিয়ে নেই। হ্যাঁ, আমাকে তুমি মেরে ফেলো। তোমার মেয়ে খুব হিংসুটে, নিজের সংসারে সুখী থাকতে পারেনি দেখে অন্যের সংসারে আগুন লাগাতে এসেছে। মেরে ফেলো আমাকে। শোন, যার কপালে যেটা হওয়ার সেটা তো হয়েইছে, তাই বলে তুই অন্য কারো খারাপ চাইতে পারিস না। তুই চেষ্টা কর তোর শাশুড়ির মন কিভাবে জয় করবি। আর যদি না পারিস তাহলে আমার মেয়ে আমার কাছে থাক, আমার তাতে কোনো সমস্যা নেই। আমি বুঝতে পেরেছি মা, আমার খুব ভুল হয়ে গেছে। আসলে আমার দুই ভাবিই খুব ভালো। আমি বড় ভাবিকে অনেক খারাপ কথা বলেছি। তুমি বড় ভাবির ওপরে রাগ করো না মা, সব ভুল আমি করেছি। তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও। আমি কাউকেই শাস্তি দেব না। আশা করি সবাই বুঝতে পেরেছে কি জন্য কি হয়েছে। আমার 3 মেয়েকেই আমি খুব ভালোবাসি, তাই আমি চাই না আর কখনো এমন কিছু হোক। কখনো আর এমন হবে না মা। আপনার মতো শাশুড়ি পেয়েছি, এটা আমার ভাগ্য। জরিনা বেগমের 2 ছেলে প্রবেশ করে। আচ্ছা মা, তোমার 3 মেয়েই সব, আমরা বুঝি কেউ না? কি আমি ভুলতে পারি? তোরা দুজন তো আমার প্রাণ। সবাই মিলে হাসতে থাকে এবং একসাথে সুখে সংসার করতে থাকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।